দেখছেন এটিএন নিউজ হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সাথে আছি আমি ওসমা হাসান। দর্শক, ৭১-এর পর বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে নানা রকম পরিবর্তন আমরা দেখতে পেরেছি। তবে ৩৬শে জুলাই ২৪-এর গণ অভ্যুত্থান ছিল বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে অনেক বড় একটি পরিবর্তন। সেখানে বাংলাদেশের ছাত্র জনতা থেকে শুরু করে সাধারণ মানুষ কিন্তু একটা বিশাল অংশগ্রহণ আমরা দেখতে পেয়েছি। শুধু দেশেই নয়, আমরা জানি দেশের বাইরেও অনেকেই কিন্তু সেই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। যারা চিন্তা করেছে দেশের কথা, যাদের ভিতরে রক্তক্ষরণ হয়েছে, যেখানে পতাকার প্রশ্ন আসে, যেখানে দেশের প্রশ্ন আসে, যেখানে গণতন্ত্রের প্রশ্ন আসে, সেখানে কিন্তু তাদেরকে দমিয়ে রাখা সম্ভব হয়নি। তেমনই একজন আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন। আজকে আমাদের বিষয়টি হচ্ছে ৫ অগাস্ট রেমিটেন্স যোদ্ধাদের অবদানের কথা, এবং যিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তিনি সাবেক সভাপতি জাতীয়তাবাদী যুবদল দুবাই থেকে ফরিদ আহমেদ শাহিন। তিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আজকে এই বিষয়ে আমরা তার সাথে আলোচনা করব। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য। থ্যাংক ইউ আপনাকে আজকে আমাকে আমন্ত্রণ জানার জন্য এটিএন নিউজকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আজকে দর্শক আমার এই প্রোগ্রামটা দেখবেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা রেমিটেন্স যোদ্ধা, অনেক কিছু ত্যাগের বিনিময়ে কিন্তু আপনারা সেখানে যান পরিবার পরিজনকে ছেড়ে, এবং আপনারা কিন্তু সহসাই দেশে আসতে পারেন না, বা আপনাদের পরিবার পরিজন চাইলেও কিন্তু আপনাদের সাথে দেখা করতে পারে না। অন্যান্য দেশের সাথে আমাদের দেশের সংস্কৃতি বা অনেক নিয়মকানুন, আইন শৃঙ্খলার বিষয়ে কিন্তু অনেক রকমের চেঞ্জ আছে, অনেক রকমের সংস্কৃতির দিক থেকে চেঞ্জ আছে। সেখানে আপনারা এই যে জুলাই অভ্যুত্থানে এরকম অংশগ্রহণে কিভাবে উদ্বুদ্ধ হলেন, একত্ববোধ হলেন এই বাংলাদেশিরা, একটু জানতে চাইব। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আপনার যে বাংলাদেশের জুলাই আগস্টের যে আন্দোলন, আমি দীর্ঘ ২৫ বছর সংযুক্ত আরব আমিরাতে সুনামের সাথে বিজনেস করে যাচ্ছি। বাংলাদেশে যে পেশিবাদ সরকার যেভাবে নিরীহ আবু সাইদ, তারপর এদেরকে যখন শহীদ করলো, আমরা আর বিদেশের মাঠে থাকিও রেমিটেন্স যোদ্ধারা বসে দেখতে পারি নাই। আমি একটি দলের নেতৃত্ব দিয়ে থাকি। নেতৃত্বের সুবেদে আমরা যখন বাংলাদেশে আন্দোলন হচ্ছে, বিএনপি একটি সুসংগঠিত দল, আমরা প্রবাসী যোদ্ধারা রেমিটেন্স যুদ্ধে তাদের নৈতিক দায়িত্ব আছে। আমাদের রেমিটেন্স যুদ্ধে বাংলাদেশ চলে, আমাদের রেমিটেন্স টাকায় বাংলাদেশ চলে। তো আমরা স্বাধীন পতাকা দেশ, তো আমরা এইভাবে পেশিবাদ হাত দিতে পারি না। আমরা বাংলার সাথে একতা বোধ করার জন্য আমরা ও দেশের আইনকে শ্রদ্ধা রাখি, আমরা ও দেশের আইনের প্রতি শ্রদ্ধা করি, আমরা ও দেশের রাস্তায় নেমেছি, এবং সুশৃঙ্খলভাবে আমরা আইনকে ও দেশের কানুন যেভাবে বলে আমরা ওইভাবে করেছি। কিন্তু তার পাখে কিছু কুচক্রী মহল আমাদের বিরুদ্ধে ও দেশে আন্দোলন করেছে। আন্দোলন মানে বাংলাদেশ তৎকালীন কনসাল জেনারেল আমাদের নামে এটা তালিকা দিয়েছে। তালিকা দেওয়ার পরে আমাদেরকে ওই দেশে অ্যারেস্ট করছে। এখন পর্যন্ত ৩০০-র অধিক কারাবন্দী আছে, এবং চলমান অবস্থায় আছে। এখন তারা ধরপাকড় করতেছে। আচ্ছা, এখনো ধরপাকড় চলছে। আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা যখন অ্যারেস্ট হই, আমরা আমাদের তৎকালীন ইউনিট সরকার, বর্তমান ইউনিট সরকার ওদেশের গভর্নমেন্টকে একটু রিকোয়েস্ট করছে, ওনার অবদানে আমরা ওদেশ থেকে মুক্তি। যখন আপনারা আটক হয়েছিলেন ঠিক তখন আটক হওয়ার যখন ইউনুস সাহেব যখন শপথ নেওয়ার পরে উনি জানতে পেরেছে, তখন ওদেশের গভর্নমেন্টকে উনি রিকোয়েস্ট করেছে আমাদের মুক্তির ব্যাপারে। ওনাকে আমি ধন্যবাদ জানাই প্রবাসীর পক্ষ থেকে। উনি যদি না আসতো হয়তো আমরা মুক্তি পেতাম না, আমাদের জীবনটা বিকৃত হতো। আচ্ছা, আপনারা কবে নাগাদ এই গণ অভ্যুত্থানের জন্য সেখানে প্রোটেস্ট করেছিলেন, এবং আপনি আইন শৃঙ্খলার কথা বলছেন, যতটুকু জানি যে দেশটিতে বিক্ষোভ সমাবেশ এরকম ওপেন প্লেসে আসলে নিষিদ্ধ, সেই বিষয়টি একটু আমাকে ক্লিয়ার করবেন, এবং কত তারিখে আপনাদেরকে আটক করা হলো, এবং কবে নাগাদ আপনারা সেখান থেকে ছাড়া পেলেন, কতজন ছাড়া পেলেন, এবং কতজনকে ধরা হয়েছিল? আমি আপনাকে ক্লিয়ার করি। আমরা 19শে জুলাই 2024 আমরা ওইখানে সুন্দরভাবে সুশৃঙ্খল ওই দেশে আইনকে শ্রদ্ধা রেখে আমরা একটি গেট টুগেদার করেছি এবং মিছিল করেছি, প্লে কার্ড দিয়েছি। বাংলাদেশের জনগণের পক্ষে আমরা এটা করছি 19শে জুলাই। তারপরে আমাদেরকে 20-19 আমাদেরকে অ্যারেস্ট করে 57 জন। অ্যারেস্ট হওয়ার পরে 22শে জুলাই 57 জনকে জেল দিয়েছে। তার মধ্যে 3 জন যাবজ্জীবন, বাকিগুলো 10 বছর। আবার 27শে জুলাই বাকি 57 জনকে জেল দিয়েছে। তার মধ্যে 9 জন যাবজ্জীবন, বাকিগুলো 10 বছর। আমরা
আসছি ও দেশ থেকে সেপ্টেম্বর 7 তারিখে প্রথম ফ্লাইট আসছি আমরা, ঢাকায় 12 জন, চিটাং 12 জন। সেদিনই কি ছাড়া পেয়েছিলেন? আমরা সেদিন ছাড়া পেয়েছি। আচ্ছা। আমরা জেলে অবস্থায় আমরা বিজয়ের স্বাদ পাই নাই, আমরা জানিও না। যখন আমরা যেদিন ছাড়া পেয়েছি, আমরা প্লেনের মধ্যে জানতে পারছি গভর্নমেন্ট পরিবর্তন হয়েছে এবং আমাদের জন্য প্রফেসর ইউনূস সাহেব সুপারিশ করেছে তাদের রাষ্ট্রপ্রধান আল নাহিয়ানের কাছে। ওনারকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে প্রফেসর ইউনূস সাহেবের রিকোয়েস্ট রেখে আমাদেরকে মুক্তি দিয়েছে। আচ্ছা, আসলে এতটা সহজও ছিল না যে বাঙালিরা সবাই একত্রবোধ হবেন সেদিন। কিভাবে করলেন সেই বিষয়টি? দেখেন, আমি আপনাকে বলি, বিএনপি একটি সুশৃঙ্খল দল, ছাত্র দল একটি সুশৃঙ্খল দল, বাংলাদেশের জনগণ একটি শান্তিপ্রিয় জনগণ। যখন বাংলাদেশের আন্দোলন চলমান, আমরা আবার ওই দেশের কমিউনিটি যারা আছি, ওই দেশের কমিউনিটি এবং রেমিটেন্স যোদ্ধা সহ আমরা সবাই একটা আওয়াজ বলতে চা দোকানে, কফি শপে সবাই এই নিয়ে আলোচনা হচ্ছে, টিভি দেখতেছে, সবার আবেগে নিজে স্বইচ্ছায় রাস্তায় নেমে আসছে। আচ্ছা, আপনাদের মধ্যে কোনো আলাপ আলোচনা বা এমন কিছু হয়নি? সবাই কি একসাথেই নেমেছিলেন এরকম কিছু? হ্যাঁ, আমরা সবাই একসাথে নেমেছি। আমরা সংযুক্ত আরব আমিরাতে, তখন শুক্রবার ছিল, মাগরিবের নামাজের পরেই আমরা সবাই একটা মেসেজ দিয়েছি। সবাই জানলো কিভাবে? আমি সেই বিষয়টি জানতে চাচ্ছিলাম। দেখেন, সবগুলো আসলে আমরা নিউজ বলতে পারছি না। এটা বললে হয়তো আমার প্রবাসী ভাই যারা আছে তাদের জন্য ক্ষতি হবে। কিছু না কিছু হয়েছে এখানে, এগুলো আমি মিডিয়ার সামনে বলাটা হয়তো আমার জন্য ক্ষতি হবে এবং দেশের জন্য ক্ষতি হবে। ঠিক আছে। আচ্ছা, যে সময়টিতে আপনারা সেখানে আটক হয়েছিলেন, বাংলাদেশ এমবাসি থেকে কি আপনাদেরকে ছাড়াবার জন্য বা সেখানে কোনো পদক্ষেপ ছিল কিনা, বা বাঙালি কোনো আইনজীবীকে আপনাদেরকে সহায়তার জন্য এগিয়ে এসেছিল কিনা সেই সময়টিতে? আচ্ছা, সুন্দর একটা প্রশ্ন করছেন। আমরা তৎকালীন অ্যাম্বাসেডার কনসাল জেনারেল BM জামাল 19শে জুলাই আমরা যারা আন্দোলন ছিলাম, ও দেশে মিছিলে ছিলাম, আমরা যুদ্ধ অপরাধী, স্বাধীনতা বিরোধী এবং জঙ্গিবাদ। আচ্ছা। তো ওইখানকার আওয়ামী লীগ সহ তারা 19 তারিখে একটা মিটিং করছে। মিটিং করার পর আমরা যারা ওই দেশে ব্যবসা করি, বিজনেস করি, যারা বিএনপি করি, জমাত করি, তাদের লিস্ট তৈরি করছে জামাল সাহেব সহ এবং তৎকালীন আওয়ামী লীগ সহ। ওই লিস্টটা জামাল সাহেব ওদের গভর্নমেন্টকে দিয়েছে। দেওয়ার পর থেকে আমাদেরকে তারা অ্যারেস্ট করা শুরু করছে, না হলে আমাদেরকে অ্যারেস্ট করতো না। আচ্ছা, আমি এটিএন নিউজের মাধ্যমে BM জামাল এটা বিচার চাচ্ছি। আপনারা জেলে ছিলেন প্রায় 18 থেকে 20 দিন, তাই না? তো এই সময়টুকুতে আপনারা কি করেছিলেন, কিভাবে ছিলেন, সেই প্রশ্নের উত্তর আমি পরে জানবো। এখন একটি বিরতি নেওয়ার সময় হয়ে গেল। থ্যাংক ইউ, ধন্যবাদ। দর্শক, হ্যাপেনিং পয়েন্টে আমরা আরও শুনবো রেমিটেন্স যোদ্ধার এই 5ই অগাস্ট অবদানের কথা। এখন নিয়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর হ্যাপেনিং পয়েন্টে সবাইকে আবারও স্বাগত। আমরা শুনছিলাম 5ই অগাস্টে রেমিটেন্স যোদ্ধাদের অবদানের কথা। আপনার কাছে আবারও আসছি। আপনারা জেলে গেলেন, আপনি বললেন যে আপনাদেরকে 19 জুলাই জেলে নিয়ে গেল। তো সেখানে জেল সাধারণত মানুষকে পরিশুদ্ধ করার একটি জায়গা। তো সেখানে কি কোনো টর্চার হয়েছিল কিনা, সেখানে ব্যবস্থা কেমন ছিল আপনাদের জন্য? ধন্যবাদ আপনাকে। জেল তো জেল, আর আমি যদি জেলের ব্যাপারটা টর্চারিং হয়েছে, আমার দৃষ্টিতে বলছি এটা না বলাটাই ভালো। কারণ আমি যদি প্রকাশ করি তাহলে আমার বাকি যারা ভাইরা আছে তাদের ক্ষতি, হয়তো অবিচার হবে, অন্যায় হবে। তো জেল তো জেলেই। তো এই ব্যাপারটা আমি যদি নিউজে না বলাটাই ভালো আমি মনে করি। কারণ যে বলি হয়তো বা আমার যারা বন্দী আছে তাদের জন্য ক্ষতি। আচ্ছা, ঠিক আছে। যারা জেলে বন্দী আছেন এখন এই মুহূর্তে, আপনি একটু আগে বললেন প্রায় 300 জনের মতো কিন্তু এখনো বন্দী আছে। মোটামুটি 500 জনের মতো আপনারা আটক ছিলেন, তার মধ্যে একবার 57, তারপর 57, আবার 75 জন, প্রায় 200 জনের মতন কাছাকাছি আপনারা ছাড়া পেয়েছেন। বাকি যারা আছেন তাদেরকে ছাড়িয়ে আনার কোনো চেষ্টা কি এখন পর্যন্ত করা হয়েছে, বা তাদের সাথে আপনারা তাদের কি অবস্থা জানতে পেরেছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা সর্বপ্রথম 7ই সেপ্টেম্বর আমরা যখন দেশে আসার পরে আমরা 57 জন আসছি ওই তারিখে। আসার পরে আমরা বাকি যে 57 জন আমরা আন্দোলন করছি, প্রেস ক্লাবে আমরা সংবাদ সম্মেলন করছি,
করার পরে বাকি 57 জন আমরা মুক্তি নিয়ে আসছি। 57 জন আসলো 114 জন, 114 জন মিলে আমরা আবার বাকি যে 90 জন 75 জন ছিল তার জন্য আন্দোলন করছি। আন্দোলন করার পরে তারা 75 জন ডিসেম্বরে তারা 10 তারিখের মধ্যে সবাই এসে গেছে। এখনও চলমান আছে, আমরা আন্দোলন করতেছি। বাকি যারা এখনও বন্দী আছে তাদের মুক্তির ব্যাপারে আমরা উপদেষ্টা মহোদয়ের নিকট আমরা স্মারকলিপি পেশ করছি। ওরা বলছে রাষ্ট্রীয়ভাবে কূটনৈতিকভাবে তাদেরকে মুক্তি করার ব্যবস্থা তারা করবে, আমাদেরকে আশ্বস্ত করছে আসিফ নজরুল স্যার। আচ্ছা, মুক্তি পেলেন, আপনারা আসলেনও ঠিকই, কিন্তু আমার যেখানে এখন প্রশ্ন, আপনারা কি আবার ফিরে যেতে পারবেন কিনা? কারণ আপনাদেরকে তো আমরা রেমিটেন্স যোদ্ধা বলছি এবং আপনারাই আমাদের এখানে সব কিছু বিনিয়োগ করে থাকেন। আপনারা আসলে বাংলাদেশের অনেক বড় একটা অর্থনীতিতে অবদান রাখেন। আমরাও চাইবো আপনারা আবারও সেখানে ফিরে যান এবং আবারও সেই কাজকর্মের মাধ্যমে আপনারা আমাদেরকে রেমিটেন্স পাঠাবেন, আমাদের জন্য কাজ করবেন। কিন্তু আমার এইখানে প্রশ্ন যে সরকার এখন পর্যন্ত যারা এসেছেন তাদের জন্য আবার ফেরত যাওয়া বা ইউএইতে ফেরত যাওয়ার কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? ইউএই আমাদেরকে ফেরত নেওয়ার জন্য আমরা স্মারকলিপি পেশ করেছি। আমাদের একটা দাবি হলো, আমরা যারা দেশে ফেরত এসেছি সবারই ব্যবসা আছে, শ্রমিক আছে, যারা আমাদের আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করেছে, যারা ব্যবসায়ী শ্রমিক সবাই ওই দেশে ফেরত যেতে চাচ্ছি। আমরা এটিএন নিউজের মাধ্যমে আমরা জানাচ্ছি গভর্নমেন্টকে যে আমাদের নো এন্ট্রিটা দিয়েছে, নো এন্ট্রিটা উইথড্র করে আমরা যেন আমরা পুনরায় আমাদের কর্মস্থলে ফিরে যেতে পারি। আচ্ছা, ওই দেশের থেকে আপনাদেরকে নো এন্ট্রি বলা হয়েছে? ওই দেশ থেকে আমাদেরকে নো এন্ট্রি দিয়েছে। আমরা সরকারকে বারবার আমরা জানাচ্ছি আমরা যেন পুনরায় আমরা ওই দেশে ফিরে যেতে পারি, আচ্ছা, নো এন্ট্রিটা উইথড্র করার জন্য। আচ্ছা, এখন আপনারা যারা এসেছেন সরকারি বা বেসরকারি পর্যায়ে আপনাদের কোনো সহায়তা প্রদান করা হয়েছে কি এ পর্যন্ত? আমাদেরকে গত 5 দিন আগে ডক্টর আসিফ নজরুল স্যার আমাদেরকে ডেকেছে প্রবাসী কল্যাণে। আমাদেরকে তারা 50,000 টাকা একটা চেক প্রদান করছে। আমরা 50,000 টাকা চাচ্ছি না, আমরা অনেকজনের চেকটা ফেরত দিয়েছি, আমি ফিরে দিয়েছি, কারণ আমরা চাচ্ছি আমরা ওই দেশে পুনরায় যাওয়ার জন্য। আচ্ছা, যারা এই দেশে আমরা আছি, বাংলা সরকারে অনেক কর্মসংস্থান আছে, বুয়েসেলের মাধ্যমে আমরা শ্রমিক ছিলাম, যারা ব্যবসায়ী ছিলাম তাদেরকে বিভিন্ন দেশে তার যোগ্যতা অনুসারে তাদেরকে পুনরায় অন্য দেশে সেট আপ করার জন্য। আচ্ছা, দেশে অনেক কর্মসংস্থান আছে, তাদেরকে কর্মসংস্থান দেওয়ার জন্য, তাদেরকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য। যারা এখনও গরিব আছে, অনেক শ্রমিক কিন্তু গরিব, তার দিন আনে দিন খাচ্ছে, তাদের অসহায়, তার জীবনযাত্রা কিন্তু মানবতার জীবনযাত্রা করতেছে। আমরা কিন্তু বৈষম্য শিকার যারা আমরা আন্দোলন করেছি, আজকে যারা আন্দোলন করেছে তারা সবাই বৈষম্য শিকার হচ্ছি। যারা প্রবাসী আন্দোলন করেছি তারা বৈষম্য শিকার। আমি চাচ্ছি এটিএন নিউজের মাধ্যমে আমাদেরটা নো এন্ট্রিটা উইথড্র করুক। সরকারের প্রতি বিনীত অনুরোধ করেছি, আবার অনুরোধ করেছি আমাদের নো এন্ট্রিটা উইথড্র করে আমরা যেন পুনরায় ও দেশে যেয়ে আমাদের কর্মস্থানে আমরা কাজ করতে পারি, দেশের জন্য রেমিটেন্স যুদ্ধ হয়ে আবার দেশকে উন্নত করার জন্য আমরা আবার কাজ করব। আচ্ছা, আর আপনারা তো অনেক দিন ছিলেন, আপনি কতদিন ছিলেন সেখানে? আমি 25 বছর ছিলাম। 25 বছর, তাহলে সেখানে তো আপনার কর্মসংস্থানের বিশাল একটা পরিসর আসলেই আছে। আসলে সেখানে থেকে আপনারা বাংলাদেশ সম্পর্কে কি কি সমস্যাগুলোর আসলে শুনতেন, বা পরিবার থেকে বলেন বা রাষ্ট্রপক্ষ থেকে কি কি পরিবর্তন চান বাংলাদেশের জন্য এই মুহূর্তে? আমরা চাচ্ছি আমরা যারা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, আমার বোন, আমরা মধ্যপ্রাচ্যের ফ্যামিলি, আমার বোন গার্মেন্টসে কাজ করে, তারাও রেমিটেন্স যোদ্ধা। বাংলাদেশ চলতেছে গার্মেন্টস এবং প্রবাসীর উপরে। আমরা চাচ্ছি আমাদের জন্য সুন্দর একটি মন্ত্রণালয় করা হোক, যারা প্রবাসীর ব্যাপার নিয়ে কাজ করতে পারবে, আমাদের সুখ দুঃখের ব্যাপার নিয়ে কাজ করতে পারবে। আমরা এমন একটা লোক চাচ্ছি যে আমাদের সাথে 24 ঘন্টা আমাদের যেন খোঁজখবর নিয়ে থাকে। আমরা অনেক পেস হচ্ছে বিদেশে, অনেক আমরা পাসপোর্ট আনতে পারতেছি না, পাসপোর্টের সমস্যা, আমাদের ঢাকা এয়ারপোর্টের সমস্যা, দেশের সমস্যা, প্রশাসনিকভাবে সমস্যা, যেখানে যাই আমরা প্রবাসী সমস্যার সম্মুখীন হই। আমরা কিন্তু সরকার বলে আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা দেশ চালাচ্ছি, দেশের চাবিকাঠি। আজকে দেখেন আপনি নিউজের মাধ্যমে প্রতি মাসে একবার নিউজ করে প্রবাসীরা এত দিনে এত ডলার পাঠিয়েছে, কিন্তু আমরা তার মূল্যায়ন পাচ্ছি না। কিন্তু আমরা চাচ্ছি আমাদের সঠিক মূল্যায়ন হোক। আমরা যারা প্রবাসী আছি, প্রবাসী দেশের সূর্য সন্তান এবং বিপ্লবী সন্তান। ভবিষ্যৎ প্রজন্মের মাধ্যমে কিন্তু আমরা একটা বিশাল পরিবর্তন দেখতে পেয়েছি, তারাই আমাদের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনি কেমন বাংলাদেশ দেখতে চান, এবং আপনারও পরিবার আছে, আপনারও ছেলে মেয়ে আছে, তাদের জন্য আপনি কীরকম বাংলাদেশ দেখতে চাচ্ছেন? আমি চাচ্ছি সুন্দর একটি বাংলাদেশ, যে বাংলাদেশ আমরা কথা বলতে পারি, কথা বলার অধিকার পারি, যেন আমরা সমান সমাজে সমান অধিকার পাবে, আমরা সমাজে বাস করতে পারি, বহির্বিশ্বে আমরা মাথা উঁচু দিয়ে কথা বলতে পারি, আমরা বাঙালি, আমরা বাংলাদেশি। আর এই যে দেশে আসলেন, এখন আপনি বাংলাদেশে এসে কীরকম কি করতে পারছেন, এই বিষয়টিও আমাদেরকে একটু জানাবেন।
আমি আসছি, কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা এই পর্যন্ত? সমস্যা তো অনেক হচ্ছি আচ্ছা, সেগুলো এখনো। বৈষম্য যারা বৈষম্যর পক্ষে ছিল, তারা আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছি, আমাকে বিভিন্ন হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে, কিন্তু আমরা প্রশাসনিকভাবে কোনো সহযোগিতা পাচ্ছি না, আমরা রাষ্ট্রীয়ভাবে কোনো সহযোগিতা পাচ্ছি না। আমরা মানবতা জীবনযাপন করতেছি, কেউ বাড়ি ছাড়া, কেউ ঘর ছাড়া। এখনো কি আপনারা বাড়ি ছাড়া ঘর ছাড়া বলবেন? অবশ্যই এখন আমরা বাড়ি ছাড়া। সেটির কারণ কি? আপনি তো এই সরকার যখন এই 5ই অগাস্ট এই সরকারে যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তাদেরই একজন আপনি, তাহলে কেন আপনি এই সমস্যার সম্মুখীন হচ্ছেন? এখনো বৈষম্যের পক্ষে যারা, তারা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করছে আন্ডারগ্রাউন্ডে। আমরা কেন আন্দোলন করলাম, কেন দেশে পরিবর্তন নিয়ে আসলাম? তার জন্য। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের এখানে এসেছেন এবং 5ই অগাস্টের রেমিটেন্স যোদ্ধাদের মধ্যে আপনিও একজন, এবং আপনার কথার মাধ্যমে বাকি যারা যোদ্ধারা আছেন বা প্রবাসীরা আছেন তাদের কথা কিন্তু আপনার একজনের মাধ্যমে আপনি তুলে ধরার চেষ্টা করেছেন। এবং আসলে আপনি যে সমস্যার কথাগুলো বলেছেন, প্রত্যেকটা রেমিটেন্স যোদ্ধা কিন্তু কম আর বেশি এরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। আমরা আশা করব পরবর্তী বাংলাদেশে নতুন সরকার গঠিত হবার পর আপনাদের সমস্যাগুলোর সমাধান আসবেই ইনশাল্লাহ। আমরা আশায় আছি, ওই আশায় যে নতুন সরকার আসে আমরা তার সুফল পাবো। আমরা যারা বিপ্লবী ছিলাম, যারা যুদ্ধে ছিলাম, আমরা ইনশাল্লাহ পরবর্তী সরকার আসলে আমরা এটা সুফল পাবো। পরবর্তী সরকারের কাছে কিছু চাওয়া আছে আপনার? আমাদের খোঁজখবর নেওয়া, আমার দাবিগুলো পূরণ করা। যারা আমরা আন্দোলন করছি, যারা প্রবাসী আছি, তাদের দাবি তো একটাই, দুবাইতে যারা আছে আমাদের নো এন্ট্রি উইথড্র করা, আমাদের পুনর্বাসন করা হোক, আমাদের যেখানে কর্মস্থান আছে কর্মস্থান নিয়োগ দেওয়া হোক, আর আমাদের যারা গরিব আছে, যেমন শ্রমিক গরিব আছে, তাদেরকে আর্থিক সহায়তা করুক। এটাই আমার সরকারের কাছে দাবি, বর্তমান এবং পরবর্তী সরকারের কাছে সেম দাবি আমার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, এটি নিউজ ধন্যবাদ, যারা দর্শক ভাইয়েরা সবাইকে আমার ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আজকে আমরা অনেক কিছু জানলাম। 5ই অগাস্টে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের একজন কিন্তু আমাদের মাঝে উপস্থিত ছিলেন। তিনি জানাচ্ছিলেন দূরপ্রবাসে থেকে কিভাবে 5ই অগাস্টের যে গণ অভ্যুত্থান সেখানে তিনি কিভাবে অংশগ্রহণ করেছিলেন। দর্শক, আমাদের হ্যাপেনিং পয়েন্টে আমরা প্রতিবারই নতুন নতুন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি, আজকেও ঠিক সেটিই ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখতে থাকবেন এটিএন নিউজ। এখন পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ।